আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিজানুর রহমান আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির। এই ভিডিওতে আমি দেখাবো ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র সপ্তম অধ্যায় মূলধন ব্যয়ে আপনারা ম্যাথগুলো কিভাবে সহজ পদ্ধতিতে করা যায় এবং কিভাবে এই অধ্যায় থেকে একটি অন্তত সৃজনশীল আপনাদের কমন আসবে এবং সেই প্রশ্নটা কিভাবে সহজ মাধ্যমে সমাধান করা যায় তা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন। এই ক্লাসে আমি এই চ্যাপ্টারের অন্তত 80% কভার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র সপ্তম অধ্যায় মূলধন ব্যয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মূলধন ব্যয় সম্পর্কে আমাদের কিছুটা ধারণা রাখতে হবে। প্রথমত, আমি যদি কোনো ব্যবসা শুরু করতে যাই, সেখানে যদি কোনো ধরনের মূলধন সংকটে পড়ি, তাহলে সেই ক্ষেত্রে মূলধন সংগ্রহের জন্য আমরা 4 ধরনের শেয়ার ইস্যু করে থাকি বা ঋণ সংগ্রহ করে থাকি। 4 ধরনের শেয়ার ইস্যু বলতে কোন কোন শেয়ার ইস্যু করে থাকি দেখি আমরা। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সংরক্ষিত তহবিল, ঋণ মূলধন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এগুলো সম্পর্কে ধারণা দিতে গেলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমরা থিওরিগুলো বইয়ে পাবেন। সাধারণ শেয়ার কাকে বলে, অগ্রাধিকার শেয়ার ব্যয় কাকে বলে, সংরক্ষিত তহবিল, ঋণ মূলধন ব্যয় কাকে বলে। ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই 4টা মূলধন ব্যয় আমি যদি সাধারণ শেয়ার ব্যয়ের মাধ্যমে, অগ্রাধিকার শেয়ার ব্যয়ের মাধ্যমে, ঋণ মূলধন ব্যয়ের মাধ্যমে এবং সংরক্ষিত তহবিলের মাধ্যমে আমি যদি ঋণ সংগ্রহ করে থাকি বা শেয়ার ইস্যু করে থাকি, তাহলে সেগুলোর ব্যয় বের করতে হয়। সেগুলো কি কিভাবে বের করতে হয়? ব্যয়। অর্থাৎ মনে করেন আমি 1 কোটি টাকা নিলাম শেয়ার মূলধনের মাধ্যমে। এখন ওই 1 কোটি টাকার উপর যদি আমার সুদ দিতে হয়, অবশ্যই কেউ কাউকে টাকা এমনি দিবে না, সুদের মাধ্যমে দিবে। এখন ওই সুদের টাকাটা দেওয়ার জন্য আমাদের কি করতে হয়? সুদের টাকা দেওয়ার জন্য আমাদের কিছু ব্যয় বের করতে হয়। অর্থাৎ এই যে সুদের টাকা যেটা দিব আমরা, সেটা হচ্ছে আমাদের জন্য ব্যয়। কথা বুঝে গেছে? এখন সেক্ষেত্রে আমাদের 4টা ব্যয় বের করতে হয়। একটা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন ব্যয়, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার ব্যয়, একটা হচ্ছে ঋণ মূলধন ব্যয়, একটা হচ্ছে সংরক্ষিত তহবিল ব্যয়। এখন কথা হচ্ছে যে আমি এলোমেলো লিখলাম কেন? ঋণ মূলধন ব্যয় আগে লিখলাম কেন? অগ্রাধিকার শেয়ার ব্যয় আগে লিখলাম কেন? কেন সাধারণ শেয়ার ব্যয় আগে লিখলাম না? কথা হচ্ছে যে ঋণ মূলধন ব্যয়ের ক্ষেত্রে ঋণ মূলধন ব্যয় সবসময় সচরাচর সবাই নিয়ে থাকে। মনে করেন একটি বড় কোম্পানি, সেই ক্ষেত্রে মানুষ সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার ব্যয়ের ক্ষেত্রে যায়। কিন্তু ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠান, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো করা সহজ, সেগুলোর ক্ষেত্রে বেসিক্যালি মানুষ কি করে? ঋণ মূলধন সংগ্রহ করে দেয়। কি মূলধন? ঋণ মূলধন। এখন আসি, এই ঋণ মূলধন ব্যয়ের এবং অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করা খুবই সহজ এবং খুবই সিমিলার একটা জিনিস, মানে সামঞ্জস্যতা আছে। সেই কারণে আমি এই দুইটা আগে লিখছি। ঠিক আছে। আচ্ছা, যদি আমরা কঠিনটা আগে শেষ করতে পারি তাহলে সহজটা আরো সহজ মনে হয়। কথা বুঝে গেছে? আচ্ছা, এবার একটু দেখি ঋণ মূলধন ব্যয়ের ক্ষেত্রে 2 ধরনের সূত্র ব্যবহার করা হয়। একটা হচ্ছে পরিশোধযোগ্য আর একটা হচ্ছে অপরিশোধযোগ্য। এখন স্যার বুঝি নাই পরিশোধযোগ্য এবং অপরিশোধযোগ্য কি জিনিস। পরিশোধযোগ্য মানে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। অপরিশোধযোগ্য মানে পরিশোধ করতে হবে কিন্তু নির্দিষ্ট সময় ধরা বাঁধা দেওয়া থাকবে না। আচ্ছা, এখন তো বুঝতে পারছি পরিশোধযোগ্য মানে কি। অর্থাৎ পরিশোধযোগ্য মানে হচ্ছে যে যদি প্রশ্নে বছর দেওয়া থাকে, স্যার কি দেওয়া থাকে? বছর দেওয়া থাকে। আর অপরিশোধযোগ্য মানে কি? প্রশ্নে যদি বছর দেওয়া না থাকে, প্রশ্নে যদি কি দেওয়া না থাকে? বছর দেওয়া না থাকে। আচ্ছা, এতটুকু জানলে হবে পরিশোধযোগ্য এবং অপরিশোধযোগ্য চেনার জন্য। এবার আসি অপরিশোধযোগ্যের ক্ষেত্রে। এই যে অপরিশোধযোগ্য, এই অপরিশোধযোগ্য সূত্র কখন ব্যবহার করব? বছর না থাকলে। এখন অপরিশোধযোগ্যের মধ্যে আমরা স্যার 2টা সূত্র দেখতেছি। একটা হচ্ছে যে কর পূর্ব আর একটা হচ্ছে কর পরবর্তী। একটা হচ্ছে কি? কর পূর্ব, একটা কর পরবর্তী। এখন কর পূর্ব ব্যবহারের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো প্রশ্নে কর আছে কিনা। যদি প্রশ্নে কর না থাকে তাহলে কর পূর্ব, আর প্রশ্নে যদি কর থাকে তাহলে কর পরবর্তী। কত বুঝে গেছে? আচ্ছা, এখন সূত্রের ব্যবহার তো জেনে গেলাম। এবার আসি অগ্রাধিকার শেয়ার ব্যয়ের ক্ষেত্রে। স্যার অগ্রাধিকার শেয়ার ব্যয় তো সেম জিনিস, পরিশোধযোগ্য অপরিশোধযোগ্য। পরিশোধযোগ্য কেমন ব্যবহার করবো? যদি বছর থাকে। প্রশ্ন আগে পরে দেখবেন, প্রশ্নে যদি বছর দেওয়া থাকে তাহলে পরিশোধযোগ্য, আর প্রশ্নে যদি বছর দেওয়া না থাকে তাহলে অপরিশোধযোগ্য। এখন এই 2টা জিনিস আমরা বুঝে গেলাম, পরিশোধযোগ্য এবং অপরিশোধযোগ্য। স্যার ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করুন তো দেখি আপনারা, কর পূর্ব সূত্রের সাথে এই যে এই সূত্রের হুবহু মিল আছে কিনা। সূত্র টেকনিক্যালি মুখস্থ করতে হয়। কথা বুঝে গেছে? আচ্ছা, এই সূত্র মিল আছে বলতে এখানে আয় মান যেটা দেওয়া আছে, এই আয় মান হচ্ছে ডিপি। সেম জিনিস আপনারা লিখে রাখতে পারেন, ডিপি মানে হচ্ছে যে আয়,
আই মানে হচ্ছে সুদের পরিমাণ, ডিবি মানেও সুদের পরিমাণ। কথা বুঝে গেছে? আচ্ছা আমরা তাহলে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে এই সূত্র এবং এই সূত্র সেম জিনিস, সেম সূত্র, শুধুমাত্র এখানে আই মাইনাস টি এর ব্যবহার হয়েছে, এখানে ডিপি এর ব্যবহার হয়েছে। অর্থাৎ এই যে 1 মাইনাস টি না, টি মানে ট্যাক্স রেট অর্থাৎ কর হার, কর হার থাকলে এটা আর পরিশোধযোগ্য বললে, আর যদি কর হার দেওয়া না থাকে প্রশ্নে যদি আপনাকে বলা যে অগ্রাধিকার শেয়ার ব্যয়ের পরিশোধযোগ্য সূত্র ব্যবহার করতে বা ব্যবহার করতে হবে, তাহলে এই সূত্রের ক্ষেত্রে ডিপি ব্যবহার করতে হবে এখানে। অর্থাৎ ডিপি মানে হচ্ছে যে আই, ডিপি মানে কি আই। আচ্ছা এরপর আসি সাধারণ শেয়ার ব্যয়। কি ব্যয়? সাধারণ শেয়ার ব্যয়। সাধারণ শেয়ার ব্যয়ের ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে, এই যে D0 ডিভাইড বাই P0, D0 ডিভাইড বাই P0 ইনটু 100, D0 ডিভাইড বাই P0 ইনটু 100। এখন এই সূত্র কখন ব্যবহার করব আর এই সূত্র কখন ব্যবহার করব? সূত্র দুইটা, সাধারণ শেয়ার ব্যয়ের ক্ষেত্রে সূত্র দুইটা। সূত্র কয়টা স্যার? দুইটা। দেখেন সাধারণ শেয়ার ব্যয়ে D0 ডিভাইড বাই P0 ইনটু 100, আর একটা হচ্ছে D1 ডিভাইড বাই P0 প্লাস G ইনটু 100। এখন এই সূত্র কখন ব্যবহার হবে, এই সূত্র কখন ব্যবহার হবে? স্যার একটা টেকনিক মনে রাখবেন, যদি প্রশ্নে লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া থাকে, প্রশ্নে লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া থাকে, সরি এখানে না আছে না, এটা হবে না। যদি প্রশ্নে লভ্যাংশ বৃদ্ধির হার থাকলে, প্রশ্নে কি থাকলে? লভ্যাংশ বৃদ্ধির হার থাকলে, যদি প্রশ্নে লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে, আর প্রশ্নে যদি লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া না থাকে এই সূত্র ব্যবহার করতে হবে। কথা বুঝে গেছেন? প্রশ্নে সাপ। এখন এই লভ্যাংশ বৃদ্ধির হার কি জিনিস? আচ্ছা আপনি একটা মানুষ থেকে শেয়ার হিসেবে ঋণ মূলধন সংগ্রহ করলেন, এখন ওই মানুষটাকে মাসে মাসে আপনি লাভ দিচ্ছেন, সুদ দিচ্ছেন, আবার কি করলেন ওই সুদের উপর 1% বা 2% হার করে প্রতি বছরে বৃদ্ধি করলেন, বা 2% করে 1% করে প্রতি বছর কি করলেন? বৃদ্ধি করলেন। কথা বুঝে গেছে? এটাকে বলা হয় লভ্যাংশ বৃদ্ধির হার। এখানে লভ্যাংশ বৃদ্ধির হার মানে হচ্ছে জি, লভ্যাংশ বৃদ্ধির হার মানে কি জি। কথা বুঝে গেছে? অর্থাৎ গ্রোথ রেট। হ্যাঁ এবার আসেন সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিলের ক্ষেত্রে আমাদের দুই ধরনের ব্যয় বের করতে হয়। একটা হচ্ছে যে আয়কর দেওয়া না থাকলে ব্যক্তিগত আয়কর, এটাকে বলা হয় ব্যক্তিগত আয়কর, এটাকে বলা হয় ব্যক্তিগত আয়কর। ব্যক্তিগত আয়কর না থাকলে এটা হচ্ছে ব্যক্তিগত আয়কর থাকলে। এখন স্যার একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এই সূত্র এবং এই সূত্র সেম জিনিস কিনা? সেম কিনা দেখেন তো স্যার। তাহলে সাধারণ শেয়ার ব্যয় এবং অগ্রাধিকার শেয়ার ব্যয় একই জিনিস। কি জিনিস? একই জিনিস, শুধুমাত্র একটা জিনিস বেশ কম আছে, ব্যক্তিগত আয়হার থাকলে। ব্যক্তিগত আয়কর সরি ব্যক্তিগত আয়কর থাকলে তাহলে 1 মাইনাস টি ব্যবহার করতে হয়। এই টি মানে হচ্ছে ট্যাক্স, ব্যক্তিগত কর হার মানে আয়কর। আপনি যদি সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনো ধরনের ইনকাম করে থাকেন তাহলে আপনার ইনকামের উপর সরকারকে একটা নির্দিষ্ট হারে কি দিতে হয়? ট্যাক্স দিতে হয়। এটাকে বলা হয় ব্যক্তিগত আয়কর। কথা বুঝে গেছেন? আচ্ছা এখন তো স্যার কোন সূত্র কোথায় ব্যবহার করতে হবে সেটা জানিয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে আমাদের একটা জিনিস দেখানো হয় যে সাধারণ শেয়ার ব্যয়ের ক্ষেত্রে এই সূত্র কখন ব্যবহার করা হয়। স্যার প্রশ্নে লেখা আছে যদি ব্যয় দেওয়া থাকে, ব্যয় মানে কি? প্রশ্নে যদি যত ধরনের ব্যয় বা ফি দেওয়া থাকে তাহলে এই যে এই সূত্র ব্যবহার করতে হয়, অর্থাৎ এফসি প্রোটেকশন কস্ট P0 থেকে বাদ দিতে হয়। স্যার সূত্র কোনটা কোথায় ব্যবহার করতে হবে সেটা তো জেনে গেলাম, কিন্তু এখন সূত্রতে এনএসবি কি জিনিস, আই কি জিনিস, টি কি জিনিস, ডিপি কি জিনিস, এনএসবি কি জিনিস, এগুলোতে কিছুই জানি না। সেটার ক্ষেত্রে কি করতে হবে? কথা বুঝে গেছে? সেটার ক্ষেত্রে বোঝার জন্য আমি আপনাদেরকে আর একটা নির্দিষ্ট ক্লাসে নিয়ে যাব। সেই নির্দিষ্ট ক্লাসটা আমাদের অবশ্যই দেখতে হবে, কারণ আজকের ক্লাসটা হচ্ছে শুধুমাত্র কোন সূত্রটা কোথায় ব্যবহার করতে হবে সেটা। আর আপনি যদি নিজে বোঝার জন্য যদি চেষ্টা করে থাকেন তাহলে আপনারা বইয়ে প্রথমে সূত্র ব্যবহারগুলোর সাথে সাথে কোনটা কোথায় কি জিনিস সেটা ব্যবহার করা দেখিয়ে দেওয়া আছে, সেহেতু বুঝতে পারবেন। কথা বুঝে গেছে? আমি শুধু বলছি যে কোন সূত্রটা কোথায় ব্যবহার করতে হবে বা কখন ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা প্রথমে বেসিক কতগুলো জিনিস দেখা দেই। এখানে প্রথমে আসেন পরিশোধযোগ্য এমবি। এমবি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, মেয়াদ উত্তীর্ণ মূল্য, অবহিত মূল্য, অন্তর্নিহিত মূল্য। এনএসবি মানে হচ্ছে নিট সেলস ভ্যালু। কি ভ্যালু? নিট সেলস ভ্যালু। নিট সেলস ভ্যালু বের করার জন্য স্যার এসবি থেকে এফসি বাদ দিতে হয়। কি বাদ দিতে হয়? এসবি থেকে এফসি বাদ দিতে হয়।
এটা মনে রাখবেন। এসবি মানে হচ্ছে সেলস ভ্যালু, এসবি মানে হচ্ছে সেলস ভ্যালু, আর এফসি মানে হচ্ছে ফ্লোটেশন কস্ট। সেলস ভ্যালু মানে হচ্ছে বিক্রয় মূল্য বা বাজার মূল্য, এফসি মানে হচ্ছে স্যার, এফসি মানে মুখস্থ রাখার দরকার নাই, ফ্লোটেশন কস্ট মুখস্থ রাখার দরকার নাই, এসবি মানে মুখস্থ রাখার দরকার নাই। ডাইরেক্ট বিক্রয় মূল্য থেকে যত ধরনের ব্যয় বা ফি আছে সবগুলো বাদ দিবেন। বিক্রয় মূল্য বা বাজার মূল্য থেকে যত ধরনের ব্যয় বা ফি থাকবে সবগুলো কি দিবেন, বাদ দিবেন। আচ্ছা, এরপর আসি টি মানে তো ট্যাক্স, টি মানে কি ট্যাক্স। আচ্ছা স্যার, ডিপি মানে কি বলছিলাম আপনাদেরকে, আয় বলছিলাম। আপনারা যদি ষষ্ঠ অধ্যায়ে দীর্ঘমেয়াদী অর্থায়ন করে থাকেন, বন্ডের অঙ্ক করে থাকেন, তাহলে সেখানে আপনাদের আয়ের মান বের করা শেখানো হয়েছে। সেখানে দেখবেন আয় মানে হচ্ছে লিখিত মূল্য গুণ কুপন সুদ বা সুদ, কুপন সুদ বা সুদ। এই যে এই জিনিসটা জেনে রাখবেন, আয় মানে হচ্ছে কুপন সুদ বা সুদের গুণ দিলে তাহলে আমরা কি পাই, আয়ের মান পাই। আয় মানে হচ্ছে ডিপি, অর্থাৎ আয়ের মান যেরকম ডিপির মানও একই রকম। আচ্ছা, এখন তো আমি পেয়ে গেলাম সবগুলো। এখানে আসেন আবার, এই যে ডিপি আয় আপনাদেরকে বলে রাখতেছি। এবার আসেন শতাংশের ক্ষেত্রে ডি জিরো মানে কি। এই ডি জিরো মানে হচ্ছে যে বর্তমান লভ্যাংশ। স্যার কি জিনিস, বর্তমান লভ্যাংশ, বর্তমান লভ্যাংশ। এটা কোম্পানি যদি কারো থেকে শেয়ার কিনে থাকে বা কোনো ধরনের মূলধন সংগ্রহ করে থাকে, তাহলে কোম্পানি অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটা লভ্যাংশ দিবে। সেটা আজকেই বলে দিতে হবে, না হয় কেউ টাকা দিতে রাজি হবে না। কথা বুঝে গেছে? আপনাকে যদি বলে দেওয়া হয় আমি মাস শেষে গিয়ে আপনাকে 1,00,000 টাকার উপর 10,000 টাকা লাভ দিব, তখন সে আপনাকে টাকা দিতে আগ্রহ হবে। যে আপনি যদি বলেন বন্ধু আমাকে 1,00,000 টাকা দেন, আমি আপনাকে 1 মাস পরে দিয়ে দিব, আপনাকে কেউ দিবে না। কারণ আপনাকে টাকাগুলো দিয়ে সে একটা টাকা ইনকাম করতে চাইবে নাকি না, কারণ সে নিজের টাকার উপর ইনভেস্ট করলে সে একটা ইনকাম করতে পারতো। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে লভ্যাংশ, লভ্যাংশ জিনিসটা কি, বর্তমান লভ্যাংশ সেটা ঘোষণা করে দিবে। সেটা হচ্ছে কি ডি জিরো। আর পি জিরো মানে হচ্ছে স্যার সোজাসুজি, ডি জিরো মানে হচ্ছে যে বর্তমান লভ্যাংশ, আর পি জিরো মানে হচ্ছে যে আপনার বাজার মূল্য। মনে রাখবেন কি মূল্য, বাজার মূল্য, এতটুকু মনে রাখবেন স্যার। এরপরে লভ্যাংশ বৃদ্ধির হার যদি দেওয়া থাকে, তাহলে আমি বর্তমান লভ্যাংশ তো এখানে ব্যবহার হয়নি, শুধুমাত্র বাজার মূল্য ব্যবহার হয়েছে, তখন কি করবেন, সেই ক্ষেত্রে আপনি এই যে পি জিরো যেটা দেওয়া আছে বর্তমান বাজার মূল্য, সেটা লিখে ফেলবেন। অবশ্যই জি এর মানটা লিখে ফেলবেন, কারণ প্রশ্ন লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া থাকবে। এরপর আসেন ডি ওয়ান। ডি ওয়ান এর ক্ষেত্রে এই যে এই সূত্রটা দিয়ে আপনার ডি ওয়ান এর মান বের করতে হবে। কেননা স্যার প্রশ্নে দেওয়া থাকবে বর্তমান লভ্যাংশ, প্রশ্নে দেওয়া থাকবে কি বর্তমান লভ্যাংশ, ডি ওয়ান দেওয়া থাকবে না। কি দেওয়া থাকবে না, ডি ওয়ান দেওয়া থাকবে না। সেজন্য বর্তমান লভ্যাংশ বের করার জন্য আমাদের কি করতে হবে, ডি ওয়ান সমান ডি জিরো ডিভাইডেড ডি জিরো ইন্টু 1 প্লাস জি। জি মানে গ্রোথ রেট, লভ্যাংশ বৃদ্ধির হার। কথা বুঝে গেছে? আর আমরা তো জানি এফসি মানে ফ্লোটেশন কস্ট, ধরনের ব্যয় বা ফি দেওয়া থাকবে, সেটা হচ্ছে কি লভ্যাংশ ফ্লোটেশন কস্ট। আচ্ছা, এরপরে সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিল, সংরক্ষিত তহবিল ক্ষেত্রে দুইটা সূত্র ব্যবহার করা হয়। একটা হচ্ছে ব্যক্তিগত আয়কর না থাকলে, আর একটা হচ্ছে ব্যক্তিগত আয়কর থাকলে। সেম জিনিস, সেম কাজ, সেম সবকিছু। কথা বুঝে গেছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটার ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলবো, আমার ক্লাসটা দেখার পরে আপনারা নোট করে নেবেন কোনটা ভাবে সহজভাবে বুঝে গেছে বা বুঝে যায়নি। দরকার হলে কমেন্টে জানাবেন বা ইনবক্স করবেন আমাকে, আমি বোঝানোর চেষ্টা করব। আর অবশ্য বইয়ে উদাহরণস্বরূপ দেওয়া আছে, আপনারা গণিতগুলো প্র্যাকটিস করলে তখন বুঝতে পারবেন। অনেক সোজা একটি চ্যাপ্টার। এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে WACC। এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে কি WACC, অর্থাৎ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ ভার আরোপিত গড় মূলধন ব্যয়, ভার আরোপিত গড় মূলধন ব্যয়। এই জিনিসটা বাদ গেছে, এই জিনিসটার জন্য একটা এক্সট্রা ক্লাস করা দরকার, কারণ এখানে অনেকগুলো ব্যতিক্রম অঙ্ক রয়েছে, সূত্র ব্যবহার হয়। ঠিক আছে, সবাইকে আজকের এই ক্লাসে এই যে এতটুকু ধারাবাহিকভাবে যে জিনিসটা বুঝিয়েছি, সেটা যদি আপনারা উদাহরণস্বরূপ করে নেন, তাহলে আপনারা অনেক কিছু আয়ত্ত করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন সবাইকে। আজকের ক্লাস এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।